ঠিক আছে ঠিক আছে লাইভ কমেন্টটা ওপেন করে দেন। শব্দ আসে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আবারও আরেকটি ক্লাস নিয়ে। সো এখন আমরা তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের আমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আমরা কথাবার্তা বলবো, অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ আর হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই না? পাকিস্তান থেকে বাংলাদেশ আর রাজনৈতিক ব্যক্তিত্ব, এই দুইটা চ্যাপ্টার নিয়ে আমরা কথাবার্তা বলবো। তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা শুরু করে দিব। হ্যাঁ, ক্লাস মাত্র শুরু হইলো। তোমাদের একটু ব্রেক দিছিলাম, আমার নিজের একটু শরীর খারাপ লাগতেছিল, যার কারণে একটু ব্রেক দিলাম। ব্রেক দিয়ে তারপরে আবার শুরু করলাম। দেখো, তো আজকে আমরা খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা খুব মিনিমালিস্টিক ওয়েতে আগাবো। দেখো, তো পাকিস্তান থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি যে টপিকগুলো নিয়ে প্রশ্ন আসে সেগুলো দেখো যে হচ্ছে এই সৃজনশীলে যদি আমরা তাকাই, সৃজনশীলের দিকে আমরা ম্যাক্সিমামই দেখবো যে হচ্ছে ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব, এই জিনিসটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন অলরেডি আসছে। ঠিক আছে, সুতরাং এগুলা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এই বিষয়টা মাথায় রাখবা। অর্থাৎ ভাষা আন্দোলন এবং বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব। এরপরে আসো যে চলে আসবো যে হচ্ছে 56 সালের সংবিধান। 56 সালের সংবিধানে কি কি বৈশিষ্ট্য ছিল? যুক্তরাষ্ট্রীয় ছিল, তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ছিল, তারপরে হচ্ছে ভাষার যে স্বীকৃতির বিষয়টা সেটা অবশ্যই উল্লেখ করবা। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে 56 সালের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখো যে হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে কি 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসি হচ্ছে কি ঐতিহাসিক আগরতলা মামলা, তারপরে হচ্ছে ৭০ সালের সাধারণ নির্বাচন, তারপরে কি পরবর্তীতে মুজিবনগর সরকারের গঠন এবং পরবর্তীতে কি ১৯৭১ সালের কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ। ওকে, সো এখানে দেখো যে এখানে আমরা অনেকগুলো টপিক এখান থেকে, সমস্যা নাই, আগে ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ড দেখে করে নিও। তো দেখো যে হচ্ছে যে তো এখান থেকে মোটামুটি দেখলে আমরা বুঝতে পারতেছি কি যে এখানে মোটামুটি আমাদেরকে সবকিছুই পড়তে হবে, কোনো কিছু স্কিপ করা যাবে না। তবে সবচেয়ে বেশি যেগুলোতে ইম্পর্টেন্স দিব, এক তো সেটা তো বলেই দিলাম ভাষা আন্দোলন, তারপরে যুক্তফ্রন্ট নির্বাচন, তারপর হচ্ছে কি 1969 সালের গণ অভ্যুত্থান প্লাস 70 সালের সাধারণ নির্বাচন। পিডিএফ পাও না কেন? পিডিএফ তো আপলোড দিয়ে দেওয়া হয়। তোমরা কি অ্যাপ্লিকেশনে মানে আমাদের ওয়েবসাইটে কি অ্যাক্সেস নাই? অ্যাক্সেস না থাকলে অ্যাক্সেস নিয়ে নিও আমাদের ওয়েবসাইটের, এগুলো তো দিয়ে দেই আমি। যেমন আজকের পিডিএফটা আমি প্রত্যেকদিন এই সেম কাজ করি, আমি ক্লাস শুরুর আগে সাবমিট করে দিই। আজকেরটা আমি ক্লাস শুরুর আগে সাবমিট করে দিয়ে দেন আমি ক্লাসে ঢুকছি। সো পেয়ে যাওয়ার কথা, এগুলো আসলে হয়ে যায়, এগুলো পেয়ে যাওয়া সমস্যা নাই। জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আর কথাবার্তা বললাম না, অনুধাবনমূলক নিয়েও কথাবার্তা বললাম না। এখানে সব প্রশ্ন তোমাদেরকে অ্যানালাইসিস করে দিয়ে দিছি, এগুলাই পড়বা ইনশাল্লাহ, এর বাইরে আর কোনো তোমাকে খাটাখাটনি করতে হবে না। ওকে, এরপরে আসো যে আমরা একটু সৃজনশীল গুলো দেখি। ফার্স্টে দেখো আমরা একটা সৃজনশীল নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল। এইটার দেখো গ নাম্বারটা আমরা দেখি যে
ফার্স্টে দেখো আমরা উদ্দীপকটা আগে দেখি যে মালিক ক ভাষাভাষী জনগোষ্ঠী সংস্কৃতি ও ভাষাকে ধ্বংস করার জন্য কি শাসক গোষ্ঠী চক্রান্ত করে, বিক্ষুব্ধ জনতার সংঘবদ্ধ আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে কি ভাষাটি অবশেষে রাষ্ট্রভাষার মর্যাদা পায়। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি বুঝতে পারতেছি যে কি উদ্দীপকটা কি আমাকে ভাষা আন্দোলন নিয়ে বলতেছে, তাই না? চলো গ নাম্বারটা দেখি। উদ্দীপকের সাথে তোমার পঠিত যে আন্দোলনের মিল রয়েছে তার প্রেক্ষাপট বর্ণনা করো, অর্থাৎ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা এখানে তোমাকে বর্ণনা করতে হবে। ঠিক আছে, একদম পুরো পাকিস্তান গণপরিষদের প্রস্তাব উত্থাপন থেকে শুরু করে একদম তমদ্দুন মজলিস, দেন তারপরে ভাষা আন্দোলনটা কিভাবে আসলো, এটা তোমাকে কি ইন ব্রিফ একটা শর্ট তোমাকে এখানে প্রেক্ষাপট বর্ণনা করতে হবে, খুবই শর্ট আকারে করতে হবে। এটাকে খুব বেশি কি গরুর রচনা লেখা যাবে না। ওকে, আমরা গরুর রচনা লিখবো না। ওকে, এরপরে আসো, উক্ত আন্দোলনেই বাংলাদেশের স্বাধীনতা সূত্রপাত করে বিশ্লেষণ করো, অর্থাৎ ওই যে বাঙালি জাতীয়তাবাদী চেতনার সাথে কিন্তু এটা কিন্তু একটু মিল আছে। ওই দুইটা অ্যান্সার তুমি কিভাবে করবা, এখানে একটু মিল আছে। সেটা হচ্ছে কি যে ভাষা আন্দোলনের কারণেই আমরা প্রথম বুঝতে পারি যে আমাদের সংস্কৃতি কি, আমাদের সংস্কৃতি পাকিস্তানিদের যাদের সংস্কৃতি ছিল তাদের থেকে কি আমাদের সংস্কৃতি আলাদা, এবং আমরা কখনোই কি তাদের সাথে আমরা একসাথে থাকতে পারবো না। যে কারণে কি হয়, যে কারণে কি আমাদের মধ্যে কি ওই জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে, এবং আমরা কি পরবর্তীতে এই আন্দোলনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার যে সূত্রপাত সেটা কিন্তু এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই হয়। সুতরাং লেট হয়ে দিতে অনেক। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো। ওকে, টেনশন করো না। ওকে, সো তাহলে আমরা কি প্রথম সৃজনশীলটার অ্যান্সার আমরা খুব সুন্দর করে করতে পারলাম। এরপরে আসো দ্বিতীয় সৃজনশীল নিয়ে কথা বলি, যে 1952 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ একটি গুরুত্বপূর্ণ দাবির পক্ষে পশ্চিম পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে ও প্রাণ দেয়। অ্যাকচুয়ালি শরীরটা প্রচন্ড খারাপ যাচ্ছে গত কয়েকদিন থেকে। ওকে, সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে ও প্রাণ দেয়। দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ে একজন শিক্ষক বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করতে গিয়ে বলেন, উক্ত আন্দোলনের চেতনা থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। এই যে একটা জিনিস দেখো যে আবার ভাষা আন্দোলন, তাহলে বুঝতেছো যে ভাষা আন্দোলনটা কত ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি আসলো যে হচ্ছে উক্ত আন্দোলন থেকে শিক্ষক কি বললো, শিক্ষক বলল যে উক্ত আন্দোলনের চেতনা থেকে কি বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং জন্ম হয় কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, তাই না? আমরা প্রথম পত্রের কি দেশপ্রেম ও জাতীয়তাতে কিন্তু আমরা জাতীয়তাবাদের সংজ্ঞা কিন্তু পড়েছিলাম। ঠিক আছে, আমরা কিন্তু জাতীয়তাবাদ সম্পর্কে কিন্তু অলরেডি জানি যে জাতীয়তাবাদ হচ্ছে কি, জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের চেতনা যেটা কি আমাদের রাষ্ট্রের, আমাদের সংস্কৃতির, আমাদের রাষ্ট্রের কি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে যে চেতনাটা সবসময় কাজ করে। ঠিক আছে, বা আমাদের রাষ্ট্রের প্রতি যে চেতনাটা কাজ করে সেটাকে আমরা বলি কি জাতীয়তাবাদী চেতনা। তো দেখো, বা জাতীয়তাবাদ। ওকে, সো এখানে দেখো যে বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বুঝি, অর্থাৎ আমাদের যে চেতনাটা আমরা ধারণ করি আমাদের বুকে, তাই না, বাংলাদেশী হিসেবে। সো আমরা এটার মাধ্যমে দিস না কারণ ইয়ে হবে ক্রিয়েটিভে গেলে বসতে পারবে। তো দেখো যে এইটার মাধ্যমে কিন্তু কি আমাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনার কিন্তু উন্মেষ ঘটে। তাহলে এখানে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এটাও ভাষা আন্দোলন। নোটিফিকেশনটা ওই গ্রুপে ঢুকে অন করার সিস্টেম আছে, ওখানে অন করে দিও। ওকে, এরপরে দেখো উদ্দীপকে কোন আন্দোলনের ইঙ্গিত রয়েছে। অবভিয়াসলি এখানে ভাষা আন্দোলন, অন্য কিছুই বলে নাই। তারপরে কি উদ্দীপকে উক্ত আন্দোলন সম্পর্কে শিক্ষকের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো, অর্থাৎ তোমাকে ওই প্রশ্নটাই ঘুরায় করছে যে এই শিক্ষকের মন্তব্য কি ছিল, উক্ত আন্দোলনের চেতনা থেকে কি বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ কিভাবে ঘটে বা বাঙালি জাতীয়তাবাদের জন্ম কিভাবে হয় এই ভাষা আন্দোলন থেকে, সেটাই তোমাকে কি ঘ নাম্বারে বর্ণনা করতে লাগবে, তাই না? সো এখান থেকে তুমি বুঝতে পারবা। ওকে, আচ্ছা এরপরে আসো,
আচ্ছা, তোমাদের যাদের ফ্রেন্ডরা আছে ওদেরকে একটু মেনশন করে দাও যে ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে? ওকে, এরপরে আসো, এক্স রাষ্ট্রের স্বাধীনতার দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়যুক্ত করে, কিন্তু রাষ্ট্রপতি সহ প্রভাবশালী নেতৃবৃন্দ নির্বাচনের ফলাফল না মেনে চক্রান্তে লিপ্ত হন। তাহলে আমি শুরুতেই একটা কথা বলছিলাম যে এখানে কিন্তু কি আমার 1969 সালের গণ অভ্যুত্থান আর 70 সালের সাধারণ নির্বাচন, এই দুইটা জিনিস কিন্তু আমার এখানে দেখতে লাগবে। যে 70 সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে কি হয়, 70 সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে কি আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে না, আমরা কখনোই এভাবে আমাদের স্বাধীনতা পাবো না। ক্লাস তো দেওয়া ছিল 30-এ, আমি ঢুকছি 40-এ। হ্যাঁ, তো কি হয়েছে এখন বলো? আমি তো শুরু ওই আগের ক্লাসে তো আমি বলেই দিছি যে শুরুতে যেহেতু বিদ্যুৎ বিভ্রাটের একটা প্রবলেম ছিল, ওই প্রবলেম থেকে রিকভার করে ক্লাসে ঢুকতে একটু সময় লাগছে, ওটা তো আমি শুরুতেই মেনশন করে দিছি। আর পরবর্তীতে যদি তোমাদেরকে ব্রেক না দিয়ে শুরু করতাম, তোমরাই বলতা যে ভাইয়া মানে একটা শেষ করে আরেকটা কেন সাথে সাথে শুরু করলেন, তাই না? এইটা তোমরা পেয়ে যাবা, আর্কাইভ ক্লাসগুলো একটু লেট হবে, বাট এটা তোমরা পেয়ে যাবা, খুব বেশি লেট হবে না। ওকে, সেকেন্ড পেপারের আর্কাইভ ক্লাসগুলো খুব শীঘ্রই পেয়ে যাবা, সমস্যা নেই। আর কারো কোনো প্রবলেম থাকলে বলো। দেখো, তাহলে আমরা এখানে খুব আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এটা কি 70 সালের সাধারণ নির্বাচন নিয়ে কি এখানে বলতেছে যে যখন নির্বাচনে যখন আমরা জয় লাভ করলাম, তারপরে কি আমাদের হাতে যখন ক্ষমতা হস্তান্তর করা হলো না, আমরা খুব ইজিলি বুঝে গেলাম যে না, আমরা কখনোই আমাদের স্বাধীনতাটা আমরা এইভাবে পাবো না, ঠিক আছে? তখন আমাদেরকে তখন যুদ্ধ করে জিনিসটা আনতে হয়েছে, ঠিক আছে? সো এখানে দেখো যে তাহলে গ নাম্বারে কি বলতেছে। গ নাম্বারে বলতেছে যে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের সাদৃশ্য আছে কিনা। অবশ্যই কি 70 সালের সাধারণ নির্বাচনের কথা এখানে বলা হচ্ছে। এরপরে দেখো, উদ্দীপকে বর্ণিত নির্বাচন স্বাধীনতা লাভে প্রেরণা যোগায়, বিশ্লেষণ করো। অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে কিন্তু কি মানুষজনের কিন্তু রায় এই নির্বাচনে কিন্তু খুবই ক্লিয়ার ছিল, এই 70 সালের ইলেকশনের মাধ্যমে, যে আমরা পাকিস্তানি সরকারের শাসন মানি না, ঠিক আছে? আমরা প্রাদেশিক শাসনটাই মানি, ঠিক আছে? আমরা এইটা নিয়েই আমরা খুশি। সো এই চেতনার মধ্যে থেকেই কিন্তু পরবর্তীতে আমাদের কি স্বাধীনতার ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগে, এবং পরবর্তীতে আমরা এই চেতনার মাধ্যমে স্বাধীনতা লাভ করি। তুমি যদি এইভাবে সুন্দর করে গুছায় যদি তুমি লেখো, তাহলে তুমি এগুলাতে তুমি এমনিতেই ফুল মার্কস পাবা, ঠিক আছে? অনেকে মনে করে যে সিভিক্সে ফুল মার্কস পাওয়া যায় না, রামসাগর। সিভিক্সে সবচেয়ে বেশি ফুল মার্কস পাওয়া যায়। সিভিক্সে তুমি প্রত্যেকটা সৃজনশীল যদি তুমি টু দা পয়েন্ট যদি তুমি লিখতে পারো, যদি তুমি টিচারকে বুঝাইতে পারো যে না, আমি পড়াশোনা করে তারপরে আমি লিখতে আসছি, টিচার তোমাকে মার্ক দিতে বাধ্য, ওখানে মার্ক কাটার কোনো সুযোগ নাই। ওকে, এরপরে দেখো, আমরা ডিরেক্ট এমসিকিউতে যাই যে বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটি? বাঙালি জাতীয়তাবাদের মূল উৎসর দিকে তাকাই আমরা,
সেটা হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটি। ফার্স্টেই আমি বলছিলাম যেখান থেকে আমাদের বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, কোনটা বলো তো, কোন জিনিসটা থেকে আমাদের বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে বলো, প্রথম এটা বলো, প্রথম এমসিকিউটা বলো। মজা করছি মজা করছি। এই এই ক্লাস শেষে এই ক্লাস শেষে একটু মনে করাই দিও, তোমাদেরকে আমি একটা স্টোরি শোনাবো আমার নিজের। ওকে, এই রামছাগল নিয়ে একটা স্টোরি শোনাবো। ম্যাক্সিমাম সঠিক উত্তর দিছে। আচ্ছা দেখো, বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কখনোই ধর্ম না। ধর্ম না কেন? কারণ হচ্ছে যে ধর্মের ভিত্তিতে কিন্তু আমরা 1971 সালে আমরা কিন্তু ধর্মের ভিত্তিতে আলাদা হই নাই। ওরাও মুসলিম ছিল, আমরাও মুসলিম ছিলাম। এখানে প্রথম যে বাঙালি জাতীয়তাবাদের প্রথম যে চেতনাটা কাজ করছে আমাদের মধ্যে সেটা হচ্ছে কি? ভাষা। প্রথমে হচ্ছে ভাষা কাজ করছে। ভাষা ভাষা কোত্থেকে আসে? ভাষা আসে হচ্ছে সংস্কৃতি থেকে আসে। আর সংস্কৃতি কোত্থেকে পয়দা হয়? সংস্কৃতি পয়দা হয় হচ্ছে ঐতিহ্য থেকে। পয়দা হয় মানে জন্ম হয় আর কি, ঐতিহ্য থেকে। তাহলে দেখো, প্রথম স্টেপটা ছিল, দ্য ফার্স্ট স্টেপ ওয়াজ আওয়ার ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা। বাংলা ভাষা থেকে কি আসছে? বাংলা ভাষা থেকে বাঙালি জাতীয়তাবাদ, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের কি? বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয়। এবং এখান থেকেই কিন্তু পরবর্তীতে দেখো, এখান থেকে পরবর্তীতে কি আমাদের মধ্যে ওই বাঙালি জাতীয়তাবাদী চেতনাটা কাজ করে বা চলে আসে। এই ভাষা আন্দোলন থেকেই বা আমাদের ভাষা থেকেই এটা চলে আসে। ওকে, স্টোরির নাম রামছাগল। হ্যাঁ, কাইন্ড অফ। ওকে, এরপরে আসো, মানে আমার ছোটবেলার একটা স্টোরি। ওকে, তো দেখো, 1952 সালের ভাষা আন্দোলন কিসের বহিঃপ্রকাশ? 1952 সালের ভাষা আন্দোলন কিসের বহিঃপ্রকাশ বলো? একটু আগে বললাম বিপ্লবী চেতনা, অর্থনৈতিক অধিকার আদায়ের চেতনা, জাতীয়তাবাদের চেতনা, নাকি স্বাধীনতার লড়াই? কোনটা একটু বলো। তোমরা বলো, আমি দেখি। একজন বলছো দীপ দত্ত, খুবই অ্যাক্টিভ। শুধু দীপ দত্ত না, তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই তোমরা ভালো স্টুডেন্ট, এবং তোমাদের প্রত্যেকের মধ্যে পটেনশিয়াল আছে যে তোমরা ফিউচারে তোমরা ভালো কিছু করতে পারবা। জাস্ট তোমাদের ওই প্রপার গাইডলাইনটা দরকার, যেটা দিয়ে তোমরা কি যে রাস্তা দিয়ে তোমরা হাঁটবা অ্যাকচুয়ালি, তাই না? তোমাদের ওই গাইডেন্সটা দরকার। ওকে, সো আমি চাইবো যে তোমাদের মধ্যে থেকে কেউ, ঠিক আছে, আমার ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে আসুক, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে কেউ রাজশাহী ইউনিভার্সিটিতে যাক, তোমাদের মধ্যে থেকে কেউ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাক, তোমাদের মধ্যে থেকে কেউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাক। এটা আমি চাবো। ঠিক আছে, কারণ আলটিমেটলি তুমি একটা ফিউচারে তুমি একটা প্রেস্টিজিয়াস জায়গায় যাবা। সো এই প্রেস্টিজিয়াস জায়গায় যাওয়ার জন্য কিন্তু তোমাকে কি সেই অনুসারে তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম না করো ভাই, ওই যে রামছাগল, তাই না? ওকে, তাহলে দেখো জাতীয়তাবাদের চেতনা, এখানে আর টাইম ওয়েস্ট না করি। উর্দু ও ইংরেজির সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি পাকিস্তান গণপরিষদে উত্থাপন করেন কে? গণপরিষদে কে উত্থাপন করেন? দেখো, পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি কে উত্থাপন করেন? তিনের ঘ শিওর?
কেন আবুল কাসেম না, হোসেন শহীদ সোহরাওয়ার্দী না, একে ফজলুল হক না, এইগুলো না, এটাই কেন? ধীরেন্দ্রনাথ দত্তই কেন? কি করছে? এই যে দীপ দত্তের পূর্বপুরুষ ধীরেন্দ্রনাথ দত্ত, বুঝছো? আর যাই হোক, মজা করলাম, এটা আবার সিরিয়াসলি নিও না। দেখো, অধ্যাপক আবুল কাসেম কি ছিল বলতো? অধ্যাপক আবুল কাসেম ছিল হচ্ছে কি, এখানে অপশনগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। ইনি ছিল কি, ঢাকা ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানে কি অধ্যাপক ছিল। তার নেতৃত্বে কি তমদ্দুন মজলিস গঠিত হয়, তাই না? ভাষা আন্দোলনের জন্য তমদ্দুন মজলিস, ভাষা আন্দোলনের কি জন্য প্রথম গঠিত একটি সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, এটা ছিল কি কমপ্লিটলি একটা সাংস্কৃতিক সংগঠন। তার নেতৃত্বে এটা গঠিত হয়। তিনি ছিলেন ঢাবি পদার্থবিজ্ঞানের অধ্যাপক। আর দেখো, এই যে ধীরেন্দ্রনাথ দত্ত, ইনি কি করেন? ইনি হচ্ছে গণপরিষদের সর্বপ্রথম উর্দু ইংলিশের পাশাপাশি কি এই বাংলাকে রাষ্ট্রভাষা রাখার দাবিটা তিনি জানান। ঠিক আছে, এইটা জানি না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে এখন জেনে নিলা, ওই যে একটা মিম আছে না, জানি না, ওইটা মিম আছে না, ওইরকম। দেখো, কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়? তাহলে এবার বলো, এবার তোমরাই বলো ভাই, আমি কিছু বলবো না। বলো এই কোশ্চেনটার অ্যান্সার তাহলে এবার তোমরা দাও। দেখছো, তোমাদেরকে অপশন ধরে এক্সপ্লেন না করলে তোমরা পরে হা করে, মানে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি হা করে তাকায় থাকতা যে কি বলতেছে, হাতি ঘোড়া রাম ছাগল কি বলতেছে। 4 ক, রাইট, 4 ক। আর টাইম ওয়েস্ট করলাম না। দেখো, কোন তারিখে তমদ্দুন মজলিস গঠিত হয়? এটা একটু কন্ট্রোভার্সিয়াল, এইটা কে আনসার করতে পারে দেখি। এটা শোনো, এমসিকিউতে এটা কয়েক ভাবে আসতে পারে। যদি এমসিকিউতে 1 সেপ্টেম্বর আর 2 সেপ্টেম্বর দুইটাই থাকে, আচ্ছা আমি তোমাদেরকে একটু সহজ করে দিই। হ্যাঁ, আগস্ট হবে না, আগস্ট মাসে আপা পালাইছিল তো, আগস্ট হবে না। ঠিক আছে, এই ক আর গ বাদ। ওকে, বাকি কি থাকে? বাকি থাকে হচ্ছে এই যে এই দুইটা। এবার বলো, এই দুইটার মধ্যে থেকে বলো তো। দেখো, তোমাকে এই এমসিকিউটা ইয়ে করে দিয়ে আমরা যাব। তারপরে দেখো, তোমাকে একটা জিনিস এক্সপ্লেন করে দিই, সেটা হচ্ছে যে এখানে 2 সেপ্টেম্বর তোমাকে বলতে পারে, বাট তোমার এখানে 2 সেপ্টেম্বরের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে 2 সেপ্টেম্বর আমার অপশনে আছে কিনা। যদি 2 সেপ্টেম্বর অপশনে থাকে, ঠিক আছে, তোমার অপশনে যেটা আগে আগে থাকবে সেটাই তুমি অ্যান্সার করবা। এইটা হচ্ছে রুলস। যখন কোন একটা কনফিউজিং, এত কনফিউজিং করে ইউজুয়ালি দেয় না, ইউজুয়ালি যে এরকম ভাবেই দেয়, এরকম কোশ্চেন গুলো আসলে মানে দুইটা একদম বাইনারি অপশন দিয়ে দিবে, 0 আর 1। বাট ওইরকম 19 আর একদম পুরো 25 এরকম দিয়ে দিবে না। 19-20 দিতে পারে, কিন্তু 19-25 দিবে না। ওকে, সো এই বিষয়গুলো তোমাকে এইভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেকে অনেক কিছু বলছো, চলো নিজেই দেখি। তাহলে কি রাইট অ্যান্সার 1947 সালের 1 সেপ্টেম্বর। ওকে, এরপরে আসো, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে মর্যাদা দেওয়া হয়? বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় 1956 সালে পাকিস্তানের প্রণীত সংবিধানের মাধ্যমে। কিন্তু এই সংবিধানও কিন্তু ভাই পরবর্তীতে 2 বছরও টেকে না। ঠিক আছে, 58 সালে ইস্কান্দার মির্জা আসলো, ইস্কান্দার মির্জারে জাস্ট ওই টোকা দিয়ে সরাই দিল আইয়ুব খান। আইয়ুব খান এসে কি পরবর্তীতে সামরিক শাসন টেক ওভার করে নিল। ঠিক আছে, আর আইয়ুব খানের মাধ্যমে কিন্তু পরবর্তীতে কি মৌলিক গণতন্ত্র চালু হইলো। ঠিক আছে, ভণ্ডামি যত সব। এরপরে আসো, যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি ছিল? কয়টি ছিল বলো তো? এখানে খুবই ইজি এই জিনিসটা, 21 দফা ছিল, তাই না? যুক্তফ্রন্টের 21 দফা ইশতেহার ছিল। 21 দফার প্রথম দফা কি ছিল? বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া। ওকে, এরপরে আসো, যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ও
অ্যান্সার দেখে ওই যে ভাইয়া অ্যান্সার তো দেখে ফেলেছি, অ্যান্সার দিব কি না, থাক অ্যান্সার দিতে হবে না। দেখো তাহলে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে কে ফজলুল হক, ঠিক আছে, খুবই ইজি। ওকে, এরপরে আসো, এটাই লাস্ট। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসন লাভ করেছিল বলো, এটা বলে শেষ করে দিব, ঠিক আছে। 70 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসন লাভ করে জয়ী হয়েছিল? 25 শেষ করলে হবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, টানা করবে আজকে, সমস্যা নাই। আল্লাহ আল্লাহ, ক্লাস বাদ দিয়ে চলে আসছি ওদের ক্লাস নিতে। কি উত্তর পাইছো? হায় রে, কি যে হবে তোমাদের। কি যে হবে তোমাদের। এই যে বনলতা মনে হয় একটু ইয়ে বলছে। আচ্ছা দেখো, মোট আসন কয়টা ছিল? এই তোমাদের রাম ছাগলের কাহিনী বলার মনে হয় আজকে সময় পাবো না, ওটা অন্যদিন বলবো। দেখো তোমাদের রাম ছাগল বলে না ডাকি, ঠিক আছে, ওইটা আমাকে আমারই এক স্যার ডাকতো, হোয়াটএভার। দেখো মোট আসন ছিল সে 169টা, সেখানে পাইছিল কয়টা? 167টা, বুঝছো? উত্তর হবে 167টা। এখানে মনে হয় উত্তর ভুল দেওয়া, উত্তর ভুল দেওয়া। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাই নেক্সট চ্যাপ্টারে। ওকে, এরপরে আসো, দেখো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে। এখন তোমাদের মাথার মধ্যে একটা কমন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া ঠিক আছে, একটা সময় তো আপনারা পড়ে আসছিলেন, ঠিক আছে, তো আমরা কোনো স্পেসিফিক ব্যক্তিকে বাদ দিব কিনা, এই বিষয়টা তোমাদের মাথায় আসতে পারে। তো দেখো যে হচ্ছে ইতিহাস এমন একটা জিনিস, ইতিহাস ভালোটাকেও মনে রাখে, ইতিহাস খারাপটাকেও মনে রাখে, ঠিক আছে। তো একটু কারিকুলামের বাইরে যে কথা বলি, তো যে মানুষটা একটা সময় যে মানুষটা ভালো কিছু করছে, ঠিক আছে, ইতিহাস সে ভালোটাকেও মনে রাখবে। আবার যে মানুষটা খারাপ কিছু করছে, ইতিহাস সেই খারাপ কিছুটাকেও মনে রাখবে, ঠিক আছে। তোমরা বিশেষ করে তোমরা হচ্ছে আমার যে সংবিধানের চ্যাপ্টারটা আছে, সংবিধানের চ্যাপ্টারের ক্লাস যেটা আছে, ক্লাস হচ্ছে যে খুব সম্ভবত 8ম অধ্যায় নির্বাচন ব্যবস্থা, এই দুইটা তোমরা একটু দেখে আসবা, তাহলে তোমরা দেখবা যে হচ্ছে বাংলাদেশে 75 পরবর্তী বা 71 পরবর্তী আসলে কি কি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, ঠিক আছে। এইটা তোমরা করবা, কারণ অনেক সময় আমাদেরকে 71-এর পরের ইতিহাসগুলো জানতে দেওয়া হতো না, 71-এর আগে অব্দি জানতে দেওয়া হতো। সো তুমি দুইটাই জানো, কারণ তুমি দিন শেষে তুমি ইতিহাস পড়তেছো, তুমি পড়ার জন্য পড়তেছো, এখানে তুমি কাউকে জাজ করার জন্য পড়তেছো না, হোয়াটএভার। এরপরে আসো, দেখো ফরাজি আন্দোলন এবং হাজী শরীয়তুল্লাহ প্রভাব। ফরাজি আন্দোলনের উৎপত্তি কোথায়, হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন এবং হাজী শরীয়তুল্লাহর আসলে তার উদ্দেশ্য কি ছিল, তিনি কেন ফরাজি আন্দোলন তিনি তৈরি করেছিলেন, ফরাজি আন্দোলনের পরবর্তী নেতৃত্ব কে দিয়েছিল এবং পরবর্তী নেতৃত্ব কি সশস্ত্র নেতৃত্ব ছিল কিনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে এখানে পড়তে লাগবে। এরপরে আসা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে কি তিতুমীরের অবদান, অর্থাৎ তিতুমীর যে স্বাধীনতা সংগ্রামী ছিল, বাংলাদেশের কি স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তার অবদান, অর্থাৎ তিতুমীর কিভাবে আমাদেরকে ইন্সপায়ার করেছিল, তিতুমীর কিভাবে আমাদেরকে ভাইয়া বললেন রাম ছাগলের স্টোরি না, এরপরে তোমাদের আবার সমাজকর্ম ক্লাস আছে ফারহান ভাইয়া, তো ওটা করবা না। তো তারপরে আসো, দেখো ঔপনিবেশিক যুগে বাংলার হিন্দু মুসলমান ঐক্য প্রতিষ্ঠায় কি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান, অর্থাৎ ওই যে বেঙ্গল প্যাক্ট কবে হইলো, কিভাবে হলো, চিত্তরঞ্জন দাসের অবদান কি ছিল, এইগুলো। এরপরে আসো হচ্ছে শেরে বাংলায় কে ফজলুল হক আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই কয়েকটা জিনিস তোমাকে জাস্ট
খুব ভালো করে এখানে দেখতে হবে, ঠিক আছে? আর হচ্ছে শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে কি তার ৭ই মার্চের ভাষণ বা তার হচ্ছে যে তার যে অবদানগুলো আছে এগুলো তোমাকে দেখতে হবে, এবং আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকাটা তোমাকে খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? ভাইয়া সবার তা মনে থাকে না যেটা গুরুত্ব, এই কয়টা টপিকই গুরুত্ব। তুমি গ ঘয়ের জন্য এই কয়টা টপিকই পড়বা, এর বাইরে একটা টপিকও পড়া লাগবে না, এর বাইরে একটা টপিকও তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? এগুলো তুমি পড়বা। যদি তাও তোমার পড়তে কষ্ট হয়, ওই যে টেস্ট পেপার বা গাইড বের করবা, করে জাস্ট অ্যান্সার গুলা মুখস্থ করে চলে যাবা। এত পেইন নেওয়ার দরকার নাই, ঠিক আছে? ছোট্ট একটা জিনিসের জন্য এত পেইন নিয়ে লাভ নাই। এরপর আসো জ্ঞানমূলক অনুধাবন, এগুলো তোমাদেরকে দিয়ে রাখছি অলরেডি, ঠিক আছে? আমরা ডিরেক্ট সৃজনশীলে জাম্প করি। দেখো রাজশাহী বোর্ড মানে আমার বোর্ড, ঠিক আছে? রাজশাহী বোর্ড আর হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এটা আসছিল, ঠিক আছে? আমরা এখান থেকে জাস্ট দুইটা সৃজনশীল দেখে আমরা এমসিকিউতে জাম্প করব। ওকে, দেখো মিস্টার এ ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম নেতা। তাহলে আমরা ফার্স্ট ক্লু কি পাইলাম? যে তিনি কি ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম নেতা, একটু মাথায় রাখবা, মুসলিম নেতা। ওকে, আমরা বের করি। তিনি ধর্মীয় কুসংস্কার দূরীকরণে জোর প্রচেষ্টা চালান, এক পর্যায়ে তা আন্দোলনে রূপ নেয়। খেয়াল করো। অপরদিকে মিস্টার বি অন্যায়ের বিরুদ্ধে তথা অত্যাচারী শাসকের হাত থেকে কি সাধারণ জনগণকে কি রক্ষায় একটি লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন, তাদের প্রশিক্ষণের জন্য দুর্গ নির্মাণ করেন। তাহলে এবার বলো, তাহলে এই যে দুর্গ নির্মাণ করেন এটার মাধ্যমে কি আমরা কিছু বুঝতে পারতেছি? ওই যে নারকেল বাড়িয়ায় তিতুমির যে বাঁশের কেল্লা নির্মাণ করলো, আর এই যে ফরাজি আন্দোলনের যে হাজী শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ, তাহলে তিনি কি ছিলেন? তিনি একজন মুসলিম নেতা ছিলেন, তিনি ধর্মীয় কুসংস্কার দূরীকরণের ক্ষেত্রে অবদান রাখছিলেন, পরবর্তীতে কি সেটা আন্দোলনের রূপ নেয়। তাহলে হাজী শরীয়তুল্লাহ আমরা এখানে বিষয়টা পাইলাম। আবার কি এখানে আমরা কি তিতুমিরের বিষয়টা এখানে আমরা পাইলাম। তিতুমির আর হচ্ছে কি দুর্গ নির্মাণ করেন, এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে হয়তো বাঁশের কেল্লার কথাটাই এখানে কি এখানে কমপ্লিট বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, ওইটাই ওই ধারণায় তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট হাতে ধরা দিচ্ছি, তোমরা জাস্ট খালি কি বলবো ওইটাকে জাস্ট বের করে আনবা। ওকে, তো দেখো যাচ্ছে মিস্টার এর আন্দোলনের সাথে তোমার পঠিত কোন নেতার কার্যক্রমের মিল পাওয়া যায়? তাহলে মিস্টার এর আন্দোলন কি ছিল? ওই যে ফরাজি আন্দোলন। তারপরে দেখো মিস্টার বি এর কার্যক্রমে ব্রিটিশ বিরোধী চেতনা বিকাশে কতটুকু সহায়ক, অর্থাৎ তিতুমিরের আন্দোলনের ক্ষেত্রে কি ব্রিটিশ বিরোধী চেতনা এটা বিকাশে কতটুকু সহায়ক ছিল? যেহেতু তিতুমির কি ছিল, তিতুমির যেহেতু নীলগড়দের বিরুদ্ধেও তিনি এখানে হচ্ছে তিনি কথাবার্তা বলছিলেন, তিনি বিদ্রোহ ঘোষণা করছিলেন, ঠিক আছে? ব্রিটিশদের বিরুদ্ধে যেহেতু তার সশস্ত্র বিদ্রোহ ছিল, সো এখানে কিন্তু তার বিষয়টাও এখানে তোমার বলতে লাগবে। আর্নিকা অধিকারী, লিজা, মরিয়ম খাতুন, হ্যাঁ সবাই রাইট অ্যান্সার দিছো, সবাই রাইট অ্যান্সার দিছো। এরপরে আসো, দেখো জনাব কর দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অসহায় ও নির্যাতিত মানুষের দুঃখ দুর্দশা সহজেই অনুভব করতে পারেন। তিনি বরাবরই দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত কৃষক সমাজের স্বার্থে সংগ্রাম করেন। তাকে বলা হয় মজলুম জননেতা। এই মজলুম জননেতা কার টাইটেল? আমি না হয় বুঝলাম যে এই পুরো গল্পটা কনফিউজিং, অসহায় নির্যাতিত ওটা তো সব মানুষই করে, সব রাজনৈতিক নেতৃত্বই করছে প্রায়, কিন্তু এই যে মজলুম জননেতা এটার মাধ্যমে আমরা কি বুঝতেছি? এটার মাধ্যমে আমরা খুব ইজিলি বুঝতেছি কি এটা হচ্ছে কি মাওলানা ভাসানী। তাহলে গ নাম্বারে দেখি উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির মিল আছে? মাওলানা ভাসানী। অন্যায়, অবিচার এবং শোষণ বঞ্চনার বিরুদ্ধে উদ্দীপকে উল্লিখিত নেতা ছিলেন কি এক বলিষ্ঠ কণ্ঠস্বর। অর্থাৎ তুমি এখানে তোমাকে প্রত্যেকটা জিনিসই উল্লেখ করতে হবে। মাওলানা ভাসানীর একদম রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকে তার একদম শেষ অবধি, অর্থাৎ শেষে তিনি কি ছিলেন বলতো? সবার লাস্টে তিনি ছিলেন কি 1971 সালে যে তোমাদের যে হচ্ছে প্রবাসী সরকার গঠিত হয়েছিল, তিনি ছিলেন কি তার একজন উপদেষ্টা, ঠিক আছে? সো একদম একদম লাস্ট অবধি কিন্তু তাকে তোমার এখানে ক্রেডিটটা দিতে হবে যে তিনি প্রথম থেকে কি তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারের তিনি তার রাজনৈতিক জীবনের প্রথম থেকে, ক্যারিয়ার তো লিখতে পারবে না ওভাবে, তিনি তার রাজনৈতিক জীবনের ইন্ট্রোডাকশনটা এইভাবে দিবা
তিনি তার রাজনৈতিক জীবনের প্রথম থেকে তিনি ছিলেন কি অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ঠিক আছে, এইভাবে তুমি ইন্ট্রোটা দিয়ে তুমি খুব সুন্দর করে তুমি শুরু করবা। ওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে তোমাকে খুব জিনিসগুলো মাথায় রাখতে হবে। তুমি যদি ওয়ার্ড চুজ ঠিক মতো করতে না পারো, তুমি কি সৃজনশীলে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে না। এই যে তাহলে তোমরা অলরেডি পারছো। ওকে, আচ্ছা দেখো আমরা একটু এমসিকিউ গুলো দেখি। ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? আমি একটু আগে বলছি। বাড়ি খাইলে আমার দোষ নাই, না বাড়ি খাবো না। বাড়ি খাবে, বাড়ি খাবে, আমি এই কদিন রেগুলার নিষেধ করে গেছে আমাকে। আচ্ছা আমার টাইম চাই। তো তাহলে চালাস। ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? দেখো ফরাজি আন্দোলনের নেতা ছিলেন কে? হাজী শরীয়তুল্লাহ। এরপরে আসো, বারাসাত বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? বারাসাত বিদ্রোহ মানে কি? এই বলো, এটা বলো, বারাসাত বিদ্রোহ মানে কি বুঝো? তিতুমিরের যে বিদ্রোহ সেটাকেই তো বারাসাত বিদ্রোহ বলা হয়। তাহলে 2 নম্বরের অ্যান্সার কি হবে পণ্ডিতেরা বলো? তাহলে 2 নম্বরের অ্যান্সার কি হবে? 2 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 1831 সালে কি বারাসাত বিদ্রোহ অর্থাৎ তিতুমিরের যে বিদ্রোহটা সেটা কি সংঘটিত হয়। বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? ডাল ভাত, পানি ভাত। বাঁশের কেল্লা নির্মাণ করেন হচ্ছে তিতুমির। উত্তর হবে কি গ। এরপরে আসো, অ্যান্সার দেখারও দরকার নেই আমাদের। তিতুমির ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হন, তার আন্দোলনের মূলধারা কি ছিল? তিতুমিরের আন্দোলনের মূলধারা কি ছিল? নাও দিস ইজ এ মানে ক্রিটিক্যাল কোশ্চেন। বরিশাল বোর্ডে 21 সালে আসছে, আর সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জে আসছে। নারায়ণগঞ্জের কারা কারা আসছো এখানে অবভিয়াসলি জানাও। দেখো আচ্ছা আমরা টাইম ওয়েস্ট না করি। দেখো তার আন্দোলনের মূলধারা কি ছিল, বা তার আন্দোলনের আসলে আইডিওলজিটা এখানে কি ছিল? তো ফার্স্টে দেখো তিনি কিন্তু ফার্স্টে কি স্বাধিকার আন্দোলনের মাধ্যমে তিনি কি শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অর্থাৎ তার আন্দোলনটা ছিল কি ডিরেক্টলি ব্রিটিশ বিরোধী। ঠিক আছে, আমরা যে সিপাহী বিদ্রোহের কথা বলি না, সেই সিপাহী বিদ্রোহ ছিল ম্যাসিভ আকারে। ঠিক আছে, সেই সিপাহী বিদ্রোহ ছিল ম্যাসিভ আকারে। বাট সিপাহী বিদ্রোহের আগে যদি তুমি চিন্তা করো যে সবচেয়ে বেশি ম্যাসিভ আন্দোলন কোনটা ছিল, সেটা আমি বলবো যে এই তিতুমির যে ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছিল। ওকে, সুতরাং এখানে তাহলে 4-এর কি হবে? 4-এর হবে গ। এরপর আসো, বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা তো পারা উচিত। বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? দেখো আমরা টাইম ওয়েস্ট না করি। বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? নবাব আব্দুল লতিফকে কি বাংলার সৈয়দ আহমদ বলা হয়। এরপরে আসো, কাকে দেশবন্ধু বলা হয়? একটু আগে বললাম না কাকে দেশবন্ধু বলা হয়? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার কি বেঙ্গল প্যাক্ট, তার বেঙ্গল প্যাক্টের মাধ্যমে কি হিন্দু মুসলমানের কি একটা ঐক্যের এখানে হচ্ছে ঐক্য ঘটানোর যে প্রচেষ্টা। ঠিক আছে, তাহলে কি হবে? কাকে দেশবন্ধু বলা হয়? চিত্তরঞ্জন দাস। এরপরে আসো, বেঙ্গল প্যাক্টের রূপকার কে ছিলেন? একটু আগেই বললাম, দেখি এটা বলো, বেঙ্গল প্যাক্টের রূপকার কে ছিলেন? 7-এর কত হবে? 6-এ নাই। আমি কিন্তু সবার কমেন্ট পড়তেছি, ঠিক আছে? দীপ দত্ত হারায় গেছে, ও এই ক্লাসে এসে হারায় গেছে। প্রথম ক্লাসে খুব ভালো, ও না আসছে। ঠিক আছে দীপ, তোমাকে দেখছি আমি, সমস্যা নাই। পিউ রবিন, সুমায়া সুনু, এস কে শিপন, তারপরে পলক, বাহ মাশাআল্লাহ। দেখো তাহলে কি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওকে, তোমরা অনেকেই পাচ্ছ। এরপরে আসো, ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন? এটা তো পারা উচিত, এতক্ষণ ধরে মানে হকারের মতো চিল্লাইলাম। কে ছিলেন? শেরে বাংলা এ কে ফজলুল হক।
এরপরে আসো, অবিভক্ত বাংলা সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? এখানে টাইম ওয়েস্ট না করি, সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী সর্বশেষ ছিলেন। ওকে, এরপরে আসো, মাওলানা ভাসানী জন্মগ্রহণ করেন কোন জেলায়? এটা জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে, এটা নিয়ে তোমাদের এত প্যারা খাইতে হবে না। ওকে, এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা নিয়ে তোমাদের এত প্যারা খাইতে হবে না। তো হচ্ছে সিরাজগঞ্জ, ঠিক আছে। ওকে, ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে হয়? ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে হয় বলো? ক্যান্ট পাবলিক, রংপুর, সিলেট সরকারি কলেজ। ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে হয়? 11 তো চলে আসছি, কি 9-10 বলতেছো? আচ্ছা এইটা বলো, এইটা বলার পরে আমি তোমাকে রাম ছাগলের গল্প শোনাবো, সমস্যা নেই। এইটা বলতে পারলে, এটা ম্যাক্সিমাম মানুষ যদি বলতে পারে আমি রাম ছাগলের গল্প আজকে তোমাকে শোনাবো, সমস্যা নেই। দেখো তাহলে কি হবে, একটু আগে যার বিষয়ে বললাম, তাই না? তাই না? যার ভাষা হচ্ছে সিরাজগঞ্জ। দেখো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওকে, সো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তোমরা ওই অনুসারে কি ভালো মতো তোমরা পড়াশোনা করবা, এবং কি তোমরা চেষ্টা করবা যে যতটুকু মানে কম্প্যাক্ট ওয়েতে পড়া যায়, যেভাবে আমি তোমাদেরকে পড়াইছি। দেখো আমি কিন্তু তোমাদেরকে খুব বেশি কিন্তু পড়া চাপাই দেই নাই, বাট তোমাদেরকে আমি অ্যানালাইসিস করে এমন ভাবে তোমাকে সাজাই দিছি যে তুমি প্রশ্ন যেখান থেকে আসুক তুমি আটকাবা না, তুমি পেরে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম আছে কিনা দেখি, তারপরে না হয় মানে গল্পে যাওয়া যাবে আর কি। আনিকা অধিকারে, আজিজ, পিয়া, মরিয়ম, বনলতা, লিজা, বাহ সবাই উত্তর দিছে, খুব ভালো লাগলো। দেখো তাহলে কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, একটু বন্ধ করতে দরজাটা। হ্যাঁ হ্যাঁ বলতেছি, আগে বলো কারোর কোনো প্রবলেম আছে কিনা। তোমরা এতটা উদ্গ্রীব হবা আমি জীবনও চিন্তা করিনি। আচ্ছা, রাম ছাগলের স্টোরিটা আসলে স্পেশাল কোন স্টোরি না, এটা আমারই নিজের জীবনের একটা গল্প। সেটা হচ্ছে যে ক্লাস 8-এ, বুঝছো, ক্লাস 8-এ আমি আমার মানে স্কুল চেঞ্জ করি। মানে বিফোর দ্যাট আমি একটা প্রাইভেট স্কুলে ছিলাম রাজশাহীর, তারপরে আমি হচ্ছে আর কি একটা সরকারি স্কুলে আর কি অ্যাডমিশন নেই, এরপরে হচ্ছে আমি সরকারি স্কুলে যাই। তো এখন সরকারি স্কুলের টিচাররা কি হয় জানো, মানে এটা কাউকে অসম্মান করে বলতেছি না, বাট সরকারি স্কুলের টিচাররা একটু মানে জেনারেলি ম্যাক্সিমাম টিচারই হয় একটু গা ছাড়া, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে একটু বদমেজাজি হয়, একটু বদজাগি হয়, ঠিক আছে। আমার সাথে কি হয়েছিল, আমার সাথে হয়েছিল যে আমি যখন ক্লাস 8-এ প্রথম যাই, আমি তো ছিলাম ফার্স্ট টাইমে কিন্তু অঙ্কে খুবই কাঁচা ছিলাম, অঙ্কে খুবই কাঁচা ছিলাম। পরবর্তী 9-10-এ যে এটা ঠিক হয়েছে, বাট আমি অঙ্কে খুবই কাঁচা ছিলাম ফার্স্টে। তো ফার্স্টে কি হয়েছে যে এরকম আমি অঙ্কে পাইছি হচ্ছে 25, প্রথম হাফ ইয়ারলি এক্সামে আমি অঙ্কে পাইছি হচ্ছে 25। তো এখন হচ্ছে আমাকে কি টিচার পরে খাতা দেখতেছে, না আজকের মতো শেষ, কোনো সমস্যা নাই। তোমার বাসা যাচ্ছে, আচ্ছা। তো তারপর টিচার তো তার মনের মতো খাতা দেখতেছে, তো খাতা দেখতে দেখতে পর তখন হচ্ছে আমার খাতাটা পাইছি আমি পরে, আমার খাতাটা গেছে তার কাছে। পরবর্তী সে আমার ডাক দিছে বলতেছে যে মানে এমনি, তখন আমি তো এই যে একবার ডানে আমাকে, তখন বলতেছে মানে হাত দিয়ে ইশারা করে ডাকলো, ঠিক আছে। তো ডাকলো, এখন আমি গেছি, যাই এখন আমাকে মানে
দিছে, গালের উপর একটা দিছে। আমি তো পুরো চমকায় উঠছি, বুঝছো? কারণ আমি আসলে কখনো মানে প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যে জিনিসটা হয়, প্রাইভেট স্কুলে আসলে মানে গায়ে হাত তোলা বিষয়টা থাকে না, এটা ট্রু, ঠিক আছে? যেহেতু তুমি রাজশাহীতে যাও বা যে কোনো জায়গায় যাও, প্রাইভেট স্কুলে গায়ে হাত তোলার বিষয়টা থাকে না। বাট সরকারি স্কুল যেহেতু, এখানে কেউ কিছু বলার নাই, তাদের কেউ চাকরি থেকে বের করে দিবে না। সো তো কি হইলো যে ডিরেক্টলি মানে একদম পুরো আমি তো একদম পুরো আমার কানে তালা লেগে গেছে। আমি বলতেছি যে স্যার কি হয়েছে? পরে তখন আমাকে বলতেছে যে রাম ছাগল এইটা কি। আমি তখন মানে একবার স্যারের দিকে একবার তাকাই, আমি একবার খাবার দিকে যখন তাকাইছি, আমি দেখতেছি যে কি সুন্দর, মানে কি সুন্দর করে লেখা 25। আমি ভাবছি যে হয়তো আমি এমসিকিউটা একটু মানে আমার মতে আমি একটু এমসিকিউটা ভালো দিছিলাম। আমি মনে হচ্ছে যে হয়তো এমসিকিউ এর মার্কটা দেখাচ্ছে, সিকিউ এর মার্ক হয়তো পরে আমি দেখতেছি না, আমি টোটালে 25 পাইছি। তো সেই দিন থেকে ওই ক্লাস 8 থেকে এখন আমি ভার্সিটি 3rd ইয়ারে উঠবো। সো এখন অবধি আমার মাথায় সেম জিনিসটাই মাঝে মধ্যে ক্লিক করে। স্যারের কথা মনে পড়ে, প্রত্যেকটা স্যারের কথাই মনে পড়ে, ঠিক আছে? তো আমাদের আবার 9-10 হচ্ছে ফিজিক্সের একজন শিক্ষক ছিলেন, উনি আবার খুব বেশি দেখা যাচ্ছে যে এরকম গায়ে হাতটা তুলতেন, ঠিক আছে? তো এই যে 25, ঠিক আছে, পরে 25 থেকে পরে ইমপ্রুভ হইতে হইতে আস্তে আস্তে পরবর্তীতে তো এইটা তো মানে ওইটা ছিল কি যে আমি ফার্স্টে নতুন একটা স্কুলে গেছি, নতুন একটা পরিবেশে আমার মানায় নিতে হচ্ছে। তো ওই জায়গাটায় আমার আসলে লেখাপড়ার যে ঘাটতিটা, ওইটা আমি খুব ভালো মতো বুঝতে পারি যে না, আমাকে আসলে আরো পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তা আমি যদি 25 থেকে যদি হচ্ছে আমি 90-95-তে যদি উঠতে পারি, তোমরাও দেখা যাচ্ছে কি তোমরাও এরকম করে কি একটা কামব্যাক দিতে পারবা। এটা জাস্ট তোমাদের কি গুডউইল, নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আমি আসলে কি চাই। ওকে, এবং আমি যে ম্যাথে এত দুর্বল ছিলাম, পরবর্তীতে কিন্তু আমি 9-10-এ নিজে হায়ার ম্যাথ নিছি, ওই হায়ার ম্যাথ নিয়ে এসএসসি দিছি, পরবর্তীতে এইচএসসিতে আমি সুইচ করছি আমার ট্র্যাক, আমার গোল ওয়াইজ, ঠিক আছে? সো আর্টসে পড়তেছো দেখে মানুষ যে ডিমিং করে বলবে যে আর্টসে খারাপ স্টুডেন্টরা পড়ে, বিষয়টা একদমই এরকম না। তুমিও পারো, এবং তুমি যে পারো সেটা তুমি দেখাই দিবা। তুমি কিভাবে দেখাবা? ইটস অল আপ টু ইউ। কই পিউ, তোমাকে তো তোমার অ্যান্সারও তো দেখছি মধু দিছে। হ্যাঁ, ওই মধু একটা গালের উপরে পড়লে বুঝতা। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, আবারও দেখা হবে এই পরের ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবা, নিজেদের যত্ন নিবা, ঠিক আছে? আর শুভ নববর্ষ, বাই।